মায়ের সাথে কথা আছে। রাহুল রেগে গিয়ে বলল, দাদা, তুমি অদ্ভুত আচরণ করছো। মা, দরজা খুলো, দাদা তোমাকে বিরক্ত করছে কি? প্রিয়ার আওয়াজ শুনে আমি কিছুটা সাহস পেলাম। আমি জোরে বললাম, প্রিয়া, তুমি তোমার বাবাকে ফোন করো, এখনই। কেন মা, কি হয়েছে? তোমার দাদা আজকাল অদ্ভুত আচরণ করছে, তাকে ডাক্তার দেখাতে হবে। উঠা কথা শুনে রাহুল হঠাৎ করে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে বলল, মা, আমার মাথায় কিছু একটা সমস্যা হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি তখন বুঝলাম যে আমার ছেলে সত্যিই অসুস্থ, তার মানসিক কোনো সমস্যা হয়েছে। আমি দরজা খুলে তাকে জড়িয়ে ধরলাম। রাহুল, তুমি অসুস্থ, আমরা তোমাকে ডাক্তার দেখাবো। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি না কি হচ্ছে আমার মাথায় অদ্ভুত চিন্তা আসে। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি, মা হিসেবে নয়। আমি তখন বুঝলাম যে আমার ছেলের মানসিক চিকিৎসার প্রয়োজন, এটা কোনো সাধারণ সমস্যা নয়। রবিন অফিস থেকে ফিরে এসে সব শুনল। সে রাহুলকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল যে রাহুলের অ্যাডোলেসেন্ট সাইকোসিস হয়েছে। এটা একটা মানসিক রোগ, যেখানে রোগী বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ডাক্তার বলল, এই বয়সে হরমোনের পরিবর্তনের কারণে কিছু ছেলেমেয়ের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয়। চিকিৎসার মাধ্যমে এটা ভালো হয়ে যাবে। রাহুলকে নিয়মিত থেরাপি আর ওষুধ দেওয়া হলো। কয়েক মাসের চিকিৎসার পর সে স্বাভাবিক হয়ে গেল। সে আমার কাছে ক্ষমা চেয়ে বলল, মা, আমি জানি না কি হয়েছিল আমি তোমার সাথে যা করেছি সেটা খুবই লজ্জাজনক। আমি তাকে কপালে চুমু দিয়ে বললাম, তুমি অসুস্থ ছিলে, এখন ভালো হয়ে গেছ, সব ভুলে যাও। কিন্তু এরপর থেকেই আমাদের বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমরা সেগুলোকে তেমন গুরুত্ব দিইনি, কিন্তু পরে বুঝলাম যে এগুলো সাধারণ কিছু নয়। রাতের বেলা আমাদের বাড়িতে অদ্ভুত আওয়াজ আসত। কখনো মনে হতো যেন কেউ সিঁড়ি দিয়ে উঠছে, কখনো দেওয়ালে টোকা দেওয়ার শব্দ। প্রিয়া প্রায় বলতো যে সে রাতে কাউকে তার ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে দেখে। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাড়ির সব আলো জ্বলছে, অথচ আমরা কেউই আলো জ্বালাইনি। রবিন বলল, হয়তো ইলেকট্রিক্যাল প্রবলেম, কিন্তু পরদিন ইলেকট্রিশিয়ান এসে দেখল যে কোনো সমস্যা নেই, সব কিছুই ঠিক আছে। এরকম ঘটনা দিন দিন বাড়তে লাগল। কখনো রান্নাঘরে থালা বাসন এমনিই পড়ে যেত, কখনো দরজা এমনিই খুলে যেত। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো অশুভ আত্মার বাসকে। আমি প্রথমে তার কথায় বিশ্বাস করলাম না, কিন্তু একটা ঘটনার পর আমাকে বিশ্বাস করতেই হলো। সেদিন ছিল রবিবার, আমরা সবাই বাড়িতে ছিলাম। হঠাৎ করে প্রিয়া চিৎকার করে উঠল। আমরা দৌড়ে তার ঘরে গেলাম। দেখি সে ভয়ে কাঁপছে। কি হয়েছে প্রিয়া? রবিন জিজ্ঞেস করল। বাবা, আমি দেখেছি একটা কালো ছায়া আমার বিছানার নিচে ঢুকে গেছে। আমরা বিছানার নিচে দেখলাম কিছুই নেই, কিন্তু প্রিয়ার ভয়ে কাঁপা দেখে বোঝা যাচ্ছিল যে সে সত্যি কিছু দেখেছে। রাহুল বলল, মা, আমিও কয়েকদিন ধরে অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি একজন বুড়ো মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে, সে আমাকে কিছু বলতে চায়। রবিন বলল, তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে, ভূত বলে কিছু নেই। কিন্তু সেই রাতেই রবিনও একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হল। মাঝরাতে সে ঘুম থেকে উঠে দেখল যে আমাদের ঘরের দরজা খোলা। সে উঠে দরজা বন্ধ করতে গেল, কিন্তু দরজার কাছে গিয়ে সে দেখল যে একজন বুড়ো মহিলা সিঁড়ির দিকে তাকিয়ে আছে। রবিন ভয় পেয়ে আমাকে ডাকল। আমি উঠে দেখলাম যে সত্যিই একজন বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল সাদা, চোখ গর্তের মতো। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সেই মুহূর্তেই মহিলাটা অদৃশ্য হয়ে গেল। পরদিন আমরা পাড়ার একজন বয়স্ক মানুষের কাছে গেলাম। তার নাম শ্যামাচরণ দাদু। তিনি এই এলাকার অনেক পুরানো বাসিনা। আমরা তাকে সব বললাম। শ্যামাচরণ দাদু শুনে বলল, তোমাদের বাড়িতে যে মহিলাটাকে দেখছ সেটা হচ্ছে পূর্ণিমা ঠাকুরানী। সে এই বাড়িতেই মারা গেছে ২০ বছর আগে গো। কে এই পূর্ণিমা ঠাকুরানী? আমি জিজ্ঞেস করলাম। সে ছিল এই বাড়ির আগের মালিকের বউ। তার স্বামী মারা যাওয়ার পর সে একাই এই বাড়িতে থাকত। একদিন সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়। তখন থেকেই সে এই বাড়িতে ঘোরাফেরা করে গো। রবিন বলল, তাহলে আমাদের কি করতে হবে?
পূর্ণিমা ঠাকুরানীর আত্মা এখনও এই বাড়িতে আটকে আছে। তার মৃত্যুর পর তার কোনো সঠিক সৎকার হয়নি। তোমাদের তার জন্য পুজো করাতে হবে গো। আমরা শ্যামাচরণ দাদুর পরামর্শ অনুযায়ী একটা ব্রাহ্মণ ডেকে এনে পূর্ণিমা ঠাকুরানীর আত্মার শান্তির জন্য পুজো করালাম। পুজোর দিন অদ্ভুত কিছু ঘটনা ঘটল। পুজোর সময় হঠাৎ করে বাড়িতে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। মোমবাতির আলো কাঁপতে লাগল। ব্রাহ্মণ বলল, পূর্ণিমা ঠাকুরানীর আত্মা এখানে উপস্থিত আছে গো। পুজোর শেষে ব্রাহ্মণ বলল, পূর্ণিমা ঠাকুরানী এখন শান্তি পেয়েছে, সে আর এই বাড়িতে ঘোরাফেরা করবে না গো। সত্যি সেই দিনের পর থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। রাতে আর কোনো শব্দ হতো না, প্রিয়া আর কোনো কালো ছায়া দেখত না। আমরা সবাই স্বস্তি পেলাম। কিন্তু এই পুরো ঘটনার পর আমাদের পরিবারে একটা বড় পরিবর্তন এলো। রাহুলের অসুখের কারণে আমরা বুঝতে পারলাম যে পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত পারিবারিক কাউন্সেলিং করাতে শুরু করলাম। রবিন অফিসের কাজ কমিয়ে দিয়ে বাড়িতে বেশি সময় দিতে শুরু করল। আমিও রাহুল আর প্রিয়ার সাথে বেশি কথাবার্তা বলতে শুরু করলাম। আমরা বুঝতে পারলাম যে পরিবারের মধ্যে খোলামেলা আলোচনা কতটা জরুরি। রাহুল এখন সম্পূর্ণ সুস্থ, সে একটা ভালো চাকরি পেয়েছে। প্রিয়াও পড়াশোনায় মন দিয়েছে। আমাদের বাড়িতে এখন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, যদি আমরা রাহুলের সমস্যাটা আগেই বুঝতে পারতাম তাহলে অনেক কষ্ট এড়ানো যেত। মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমাদের সমাজে এখনও যথেষ্ট সচেতনতা নেই। অনেকেই মনে করে যে মানসিক রোগ মানেই পাগলামি, কিন্তু সত্যি হচ্ছে যে মানসিক রোগও অন্য যে কোনো শারীরিক রোগের মতোই। সঠিক চিকিৎসা পেলে এটা ভালো হয়ে যায়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। যখন পরিবারের কোনো সদস্য সমস্যায় পড়ে তখন বাকি সবার উচিত তাকে সাহায্য করা, তাকে একা ছেড়ে না দেওয়া। পূর্ণিমা ঠাকুরানীর ভূতের ব্যাপারটাও আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা বুঝতে পারলাম যে মৃত্যুর পর আত্মার শান্তি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কারো সঠিক সৎকার না হয় তাহলে তার আত্মা অশান্ত হয়ে পড়ে। এখন আমাদের পরিবার খুবই সুখী। রাহুল একটা ভালো মেয়েকে বিয়ে করার কথা ভাবছে। প্রিয়া খুব ভালো ছাত্রী। রবিন আর আমি আমাদের সন্তানদের নিয়ে গর্বিত। এই পুরো ঘটনার পর আমি বুঝেছি যে জীবনে যত বড় সমস্যাই আসুক, পরিবারের ভালোবাসা আর সাহায্যে সবকিছু কাটিয়ে ওঠা সম্ভব। আমরা যদি একসাথে থাকি তাহলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারবে না। মাঝে মাঝে আমি সেই দিনগুলোর কথা ভাবি যখন আমাদের বাড়িতে এত সমস্যা ছিল, কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আমাদের বাড়িটা এখন শুধু খুশি আর হাসির আওয়াজ শোনা যায়। রাহুলের ডাক্তার বলেছিল যে স্ট্রেস আর পারিবারিক চাপের কারণে অনেক সময় তরুণদের মধ্যে এই ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। আমাদের সমাজে ছেলে মেয়েদের ওপর পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে এত চাপ থাকে যে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার পর আমরা প্রিয়ার উপরও খেয়াল রাখতে শুরু করলাম, যাতে তার মধ্যেও কোনো মানসিক সমস্যা দেখা না দেয়। আমরা তাকে নিয়মিত মনোবিদের কাছে নিয়ে যেতাম চেকআপের জন্য। একদিন প্রিয়া আমাকে বলল, মা, দাদার যে সমস্যা হয়েছিল আমার তো হবে না তো? আমি তাকে কোলে নিয়ে বললাম, না বাবা, তুমি সুস্থ আছো, তোমার কোনো সমস্যা হবে না। আর যদি কখনো কোনো সমস্যা হয়ও, আমরা তো আছি তোমার পাশে। প্রিয়ার এই প্রশ্ন থেকে আমি বুঝলাম যে পুরো ঘটনাটা তার উপরও প্রভাব ফেলেছে। তাই আমি তার সাথে আরও বেশি কথা বলতে শুরু করলাম। তার মনের কোনো দুঃখ বা চিন্তা যেন না থাকে সেদিকে খেয়াল রাখলাম। রবিনও খুব বদলে গিয়েছিল এই ঘটনার পর। সে আগে খুবই ব্যস্ত মানুষ ছিল, অফিসের কাজ নিয়ে সারাদিন মগ্ন থাকত। কিন্তু রাহুলের অসুখের পর সে বুঝল যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। সে এখন সন্ধ্যের পর কোনো কাজ করে না, বাড়িতে এসে আমাদের সবার সাথে সময় কাটায়। আমাদের পারিবারিক কাউন্সেলর খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের বুঝিয়েছিলেন যে পরিবারের যোগাযোগের অভাব থেকেই অনেক সমস্যার সৃষ্টি হয়। আমরা যদি একে অপরের সাথে খোলামেলা কথা বলি তাহলে অনেক সমস্যা এড়ানো যায়। রাহুল এখন একটা বট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে। সে খুব মেধাবী ছেলে। তার অসুখের সময়ও সে পড়াশোনায় পিছিয়ে পড়েনি। ডাক্তার বলেছিলেন যে মানসিক রোগীরা যদি সঠিক চিকিৎসা পায় তাহলে তারা স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার সাথে বিয়ে করতে চাই। ও, আমি খুব খুশি হলাম।
তাকে মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিতে বললাম। মেয়েটার নাম সুমিত্রা। সে একটা ব্যাংকে চাকরি করে, খুব ভালো পরিবারের মেয়ে। আমি সুমিত্রাকে রাহুলের অতীতের কথা বলেছিলাম। সে খুবই বুঝতার মেয়ে। সে বলল, আন্টি, মানসিক রোগ তো লজ্জার কিছু নয়, রাহুল এখন সুস্থ, আমি তাকে নিয়ে খুবই খুশি। তাদের বিয়ে হলো গত বছর। এখন তারা খুব সুখে আছে। সুমিত্রা আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। প্রিয়াও এখন উচ্চ মাধ্যমিক পড়ছে। সে ডাক্তার হতে চায়, বলে, মা, আমি মানসিক রোগের ডাক্তার হব, দাদার মতো যারা অসুস্থ হয় তাদের চিকিৎসা করব। আমি প্রিয়ার এই সিদ্ধান্তে খুব গর্বিত। সে দাদার অসুখ থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাহায্য করার কথা ভাবছে। এই পুরো অভিজ্ঞতার আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। যদি কারোর মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায় তাহলে সেটাকে গুরুত্ব দিতে হবে। আমি আরও শিখেছি যে ভূতপ্রেতের ব্যাপারগুলো অবহেলা করা যায় না। পূর্ণিমা ঠাকুরানীর আত্মার ব্যাপারটা আমাদের চোখ খুলে দিয়েছে যে মৃত্যুর পর আত্মার শান্তি খুবই জরুরি। আমাদের বাড়িটা এখন খুবই শান্তিপূর্ণ। রাহুল আর সুমিত্রা এখানেই থাকে। প্রিয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। রবিন আর আমি আমাদের নাতি নাতনির অপেক্ষায় আছি। মাঝে মাঝে আমি ভাবি, জীবনে এত কিছু ঘটে যায়, কিন্তু সব কিছুর শেষে আমরা শিখি। আমাদের অভিজ্ঞতা আমাদের জ্ঞানী করে তোলে। রাহুলের অসুখের সময় আমি ভেবেছিলাম যে আমাদের পরিবার হয়তো ভেঙে যাবে, কিন্তু উল্টো দিকে আমরা আরও একসাথে হয়েছি। আমাদের বন্ধন আরও মজবুত হয়েছে। পূর্ণিমা ঠাকুরানীর ভূতের ব্যাপারটাও আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা জানতাম না যে আমাদের বাড়িতে এমন একজনের আত্মা রয়েছে যে শান্তি পায়নি। তার সৎকার করার পর আমাদের বাড়ি শান্তিপূর্ণ হয়েছে। এখন আমি অন্যদের সাথেও আমার অভিজ্ঞতা শেয়ার করি। যদি কোনো পরিবারে মানসিক রোগের সমস্যা দেখা দেয়, আমি তাদের সাহায্য করার চেষ্টা করি। আমি তাদের বলি যে এটা লজ্জার কিছু নাই, চিকিৎসার মাধ্যমে ভালো হয়। আর যদি কারোর বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটে, আমি তাদের বলি যে এগুলো এমনিই হয় না, কোনো না কোনো কারণ থাকে, সেই কারণ খুঁজে বের করে সমাধান করতে হয়। আমার এই গল্পের মূল শিক্ষা হচ্ছে যে পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পরিবারের সদস্যদের মধ্যে যদি ভালোবাসা আর বোঝাপড়া থাকে তাহলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। রাহুল এখন সুখী। সুমিত্রার সাথে তার জীবন ভালো কাটছে। প্রিয়াও তার স্বপ্নের দিকে এগিয়ে চলেছে। রবিন আর আমি আমাদের সন্তানদের নিয়ে গর্বিত। এই পুরো যাত্রায় আমরা অনেক কিছু শিখেছি। জীবনের সমস্যা আসবেই, কিন্তু সেগুলো মোকাবেলা করার শক্তি আমাদের মধ্যে রয়েছে। শুধু দরকার একে অপরের পাশে থাকা। আজ যখন আমি এই গল্পটা বলছি, আমার মনে হচ্ছে যেন কতদিন আগের কথা, কিন্তু সেই অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে চিরতরে ছাপ রেখে গেছে। আমরা এখন আরও সচেতন, আরও যত্নশীল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার পরিবারের সবাইকে দেখি। তখন মনে হয় আমি কতই না ভাগ্যবান। আমার সবাই ভালো আছে, সুখে আছে। এই গল্পের শেষে আমি সবাইকে একটা কথা বলতে চাই। আপনাদের পরিবারের কোনো সদস্যের যদি কোনো সমস্যা হয়, তাহলে তাকে একা ছেড়ে দেবেন না। তার পাশে থাকুন, তাকে সাহায্য করুন, কারণ পরিবারের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি।